ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে। আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে সেই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি জড়াবে? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয় তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় ২০ মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, বিনিময় হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকারের দাবি এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদের উচিত তাদের কথা শোনা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থনে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে, এটাই সরকারের অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইয়োর ড্রিমস। এ মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়। দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। বাজারের ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে ইসলামী ব্যবস্থার সমর্থক বলে সরকার দাবি করে। সরকার স্বীকার করে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি ভুল নয়। মুদ্রার অবমূল্যায়ন, ডলারের অস্থির দাম ব্যবসা করা অসম্ভব করে তুলেছে। কিন্তু সরকারের অভিযোগ এই বৈধ ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু শক্তি দেশ অস্থিতিশীল করতে চাইছে। এটাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ২৫টি প্রদেশের ৬০টি শহরের ১৭০টির বেশি স্থানে। কুর্দি রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখাতে বলছে, সংলাপ চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন এটা সব স্বৈরশাসকদের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকা ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারাকাস থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কতদূর যাবে? চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে ২ F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় ৩ মিনিট, বিকেল ৪:৩০ পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় ৩০ মিনিট, ২ ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন গতকাল ২টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে ৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক।
আগে চীনা ও জাপানি জাহাজ ডায়া ও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়া ও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেইজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যের ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি, আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে, ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়, কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি S-ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে।
কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়, শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হলো ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জেট-10C, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-10C। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান, যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ
রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10সি হল চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জে-10সি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10সি আসলে জে-10সি-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10সি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার। আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10সি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি।